চিংড়ির মানসম্মত পোনা ও খাবার সংকটে খুলনা অঞ্চল কমছে গলদা বাগদার উৎপাদন। লোকসানে চাষিরা সঠিক প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ দাবি। মেহেরপুরে সীমান্তে 1 মাসে 7 বার পুশিনের চেষ্টা বিএসএফ এর। উঁচু ফসলের কারণে দেখা যায় না অবৈধ যাতায়াত। ছোট আকারের ফসল চাষের পরামর্শ। সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে একের পর এক সাফল্য। বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর 3 সদস্যের আত্মসমর্পণ। অস্ত্রগুলি জমা, জিম্মি এক জেলেকে মুক্তি। 17 বছর স্কুলে না গিয়েও সরকারি বেতন তুলেছেন নড়াইলের শিক্ষক। প্রতিষ্ঠানের কারসাজিতে জালিয়াতির অভিযোগ, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস শিক্ষা কর্মকর্তা। এবং বর্ষায় ডেঙ্গির প্রকোপ। বাগেরহাটে হাসপাতালে চিকিৎসাধীন 36 জন। চরম ওষুধ সংকটে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, সুবিধা বঞ্চিত রোগীরা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মানসম্মত পোনা ও খাবারের সংকট, খরা ও অতিবৃষ্টির ক্ষতি, লবণ পানির সংকট, প্রশিক্ষণের অভাব সহ নানা কারণে চিংড়ি উৎপাদনে ঘুরে দাঁড়াতে পারছেন না খুলনা অঞ্চলের কৃষকরা। নানা পদক্ষেপের পরেও গত কয়েক বছরের ধারাবাহিকতায় সবশেষ অর্থ বছরেও বাড়েনি গলদা ও বাগদা চিংড়ির উৎপাদন। সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে সরকারি উদ্যোগ জরুরি। নেয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার বটিয়াঘাটা উপজেলায় মৌসুম শুরুতে ঘের প্রস্তুত করতে ব্যস্ত চিংড়ি চাষিরা। আগের মৌসুমে লোকসানের পরেও নানা শঙ্কা নিয়ে এবারও চিংড়ির নতুন মৌসুম শুরু করছেন চাষিরা। তবে বছর শেষে হাসি থাকছে না তাদের মুখে। খুলনা অঞ্চলে ক্রমেই কমছে বাগদা ও গলদার উৎপাদন, কমছে চাষি ও ঘেরের সংখ্যাও। মৎস্য অধিদপ্তর জানায় সবশেষ অর্থ বছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 1,15,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছে, যা আগের অর্থ বছরের তুলনায় কম। চাষিদের অভিযোগ, ভাইরাস মুক্ত পোনা না পাওয়া, খরা ও অতিবৃষ্টির ক্ষতি, লবণ পানির সংকট, প্রশিক্ষণের অভাব ও ব্যাংক সহায়তার ঘাটতি সহ নানা কারণে উৎপাদন কমছে। ফলে আর্থিক ক্ষতিতে আগ্রহ হারাচ্ছেন অনেকে। অতিরিক্ত খরার কারণে আমাদের যা পানি পাচ্ছি সব প্রচন্ড হিট হয়ে যাচ্ছে। হিট হওয়ার পরে আমাদের মাছগুলো মারা যাচ্ছে। পর্যাপ্ত পোনা পাই না, পর্যাপ্ত আপনার খাদ্য পাই না। মাছের চেয়ে খাবারের দাম বেশি। সরকার আমাদের সহায়তা করে তাহলে আমাদের উপকৃতটা বেশি হবে। উৎপাদন কমলেও রফতানি কিছুটা বেড়েছে এ খাতে। গেল অর্থ বছরে চিংড়ি রফতানি হয়েছে 35,970 মেট্রিক টন, যা আগের অর্থ বছরের তুলনায় 1,000 মেট্রিক টন বেশি। সরকারি উদ্যোগ না হলে দীর্ঘমেয়াদে এটি ধরে রাখা কঠিন বলছেন সংশ্লিষ্টরা। চিংড়ি বাজারের 80% দখল করে আছে এবং এই বাজারের সাইজটাও অনেক বড়। এটা প্রায় $82 বিলিয়ন এবং প্রত্যেক বছর গ্রোথ হচ্ছে 8 থেকে 9%। আমরা কিন্তু এই বাজারটা মিস করছি। মৎস্য অধিদপ্তর বলছে উৎপাদন বৃদ্ধি সহ চাষিদের প্রশিক্ষণ ও ঘেরের মান উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন হলে চিংড়ির উৎপাদন বৃদ্ধি পাবে অনেকটা। উন্নয়ন সম্পর্কিত যে প্রকল্প সেটি যদি অনুমোদিত হয় তাহলে এই অঞ্চলের চিংড়ি চাষিরা পর্যাপ্ত প্রশিক্ষণ পাবে। সবশেষ অর্থ বছরে এ অঞ্চল থেকে চিংড়ি রফতানিতে আয় হয়েছে 300 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় কিছুটা কম। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত আছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান। সরাসরি যাব আলোচনায়। দেশের অন্যতম চিংড়ি উৎপাদন অঞ্চল খুলনা, একই সঙ্গে এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাও কিন্তু অনেকটা নির্ভর করে এই সাদা সোনা খ্যাত চিংড়ির উপর। তবে আমরা গত কয়েক বছরের ধারাবাহিকতা দেখছি চিংড়ির উৎপাদন কোনো কোনো ক্ষেত্রে কমে আসছে, কোনো কোনো ক্ষেত্রে স্থিতি অবস্থা রয়েছে। এই অবস্থায় যেসব সংকট আসলে চাষিরা বলছেন সেসব নিয়ে আমরা এখন আলোচনা করব খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সাথে। বদরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা গত কয়েক বছরের তথ্য দেখছিলাম গলদা এবং বাগদা চিংড়ি
চিংড়ির উৎপাদনের গত কয়েক বছর ধারাবাহিকভাবে আমরা দেখছি এই অঞ্চলে চিংড়ির উৎপাদন কিছুটা হলেও কমছে, যদিও সর্বশেষ অর্থ বছরে আমরা স্থিতি অবস্থায় দেখেছি। তো চিংড়ি চাষিরা কিন্তু নানা রকম সংকটের কথা বলছেন, আপনারা বিষয়টি আসলে কিভাবে দেখছেন, কি আসলে কারণ আপনারা মনে করছেন? আসলে আপনি ভালো প্রশ্ন করেছেন। চিংড়ির উৎপাদন যেভাবে আমরা বাড়াতে চেয়েছিলাম, কাঙ্ক্ষিতভাবে চিংড়ির উৎপাদন আসলে বাড়ছে না, একটা স্ট্যাগনেন্ট অবস্থায় আছে। তো এর মূল কারণ হচ্ছে, আমি যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, মেইনলি হলো দুইটা কারণ। একটা হচ্ছে আমাদের যে খামারগুলো আছে চিংড়ির, এই খামারগুলোর ভৌত অবকাঠামোগত দিকটা আসলে খুবই দুর্বল। ভৌত অবকাঠামো বলতে আমি বোঝাচ্ছি যে খামারের যে পানির গভীরতা, এটা কাঙ্ক্ষিত মাত্রায় না। আপনারা জানেন যে এখন যে বৈশ্বিক উষ্ণতা যে দিন দিন যেভাবে বাড়ছে, তারই সাথে খাপ খাওয়াতে গেলে আমাদের এখন কালচার পন্ডের পানির গভীরতা যদি 5 ফিটের মতো থাকে, তাহলে এটা হলো উপযুক্ত। কিন্তু খুলনা, সাতক্ষীরা বা বাগেরহাটের খামারের চিংড়ি খামারের গভীরতা কিন্তু খুবই কম, যার কারণে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর সাথে কিন্তু মাছগুলো এপ্রিল, মে, জুন মাসে ব্যাপকভাবে মড়ক দেখা দিচ্ছে। এই একটি কারণ। আরেকটি কারণ হলো গুণগত মানসম্পন্ন চিংড়ির পোনার এখনও আমাদের অভাব রয়েছে, যদিও এটা মৎস্য অধিদপ্তর এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এটা যৌথভাবে আমরা কাজ করছি, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখন বাইরের থেকে পিপিএল, প্যারেন্ট পোস্ট লার্ভি ইম্পোর্টের অনুমোদন দিয়েছি আমরা 8টা হ্যাচারিকে। তারা কিন্তু বাইরের থেকে পিপিএল ইম্পোর্ট করে ব্রুড তৈরি করে সেই এসপিএফ ব্রুড থেকে কিন্তু এসপিএফ পোনা চাষিদেরকে সরবরাহ করা হচ্ছে। কিন্তু এখনও যে পরিমাণ আমাদের চাহিদা আছে, প্রায় 1000 কোটি, আমরা সেটা কিন্তু সরবরাহ করতে পারছি না। একটু জানতে চাই যে যেটা আসলে সংকটের কথা আসলে শুরুতে বলছিলেন যে আমাদের ঘেরের গভীরতা কম, তো সেক্ষেত্রে আসলে চাষিদের এই বিষয়গুলো জানানো বা প্রশিক্ষিত করার ক্ষেত্রে মৎস্য অধিদপ্তর কতটুকু সহযোগিতা করে? অনেক ক্ষেত্রে আমরা অভিযোগ পাই মৎস্য অধিদপ্তরের সেই সহযোগিতা আসলে তারা পান না বলেই এই ঘেরের গভীরতা বাড়ানো যায় না। আসলে আপনার কথা ঠিক না। আমাদের একটি প্রকল্প সদ্য সমাপ্ত হয়েছে। প্রকল্পটি ছিল সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় কিন্তু আমরা 96টা ক্লাস্টার নিয়ে কাজ করেছি খুলনা জেলায়, অর্থাৎ 7400 চাষি ছিল এই প্রকল্পের আওতায়, এবং এই 7400 চাষির খামারের কিন্তু অবকাঠামো উন্নত হয়েছে এই প্রকল্প থেকে, এবং এই প্রকল্প থেকে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ইনপুট সহযোগিতা দিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এসপিএফ চিংড়ির পোনা দিয়েছি, খাবার এবং চুন ও সার সরবরাহ করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছি যে আমাদের যে বাগদা চিংড়ি খামারের জাতীয় পর্যায়ে উৎপাদন হেক্টর প্রতি 300 কেজি, সেখান থেকে কিন্তু আমরা 1012 কেজি পেয়েছি এই 7400 চাষির ঘেরে। অর্থাৎ আমাদের কার্যক্রম চলমান আছে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি। এই প্রকল্প তো আসলে শেষ হয়ে গিয়েছে, তাহলে আসলে পরবর্তীতে চাষিরা আসলে কিভাবে, বাকি যারা চাষি রয়েছেন তাদের আসলে কিভাবে সহযোগিতা করা যায়, বা যারা প্রশিক্ষিত এখনো হতে পারেননি বা নতুন চাষে আগ্রহ করছেন, তাদের ব্যাপারে আসলে আপনাদের কী করণীয় রয়েছে? আসলে মৎস্য অধিদপ্তর কিন্তু এই প্রকল্পেরই একটা কন্টিনিউশন প্রকল্প নেওয়ার এটা একটা প্রক্রিয়ার ভিতরে আছে। এটা হলো প্রকল্প প্রণয়ন করার কাজ চলমান আছে আমার জানা মতে, এবং সেটা যদি ধারাবাহিকভাবে এই ধরনের প্রকল্প যদি চলমান থাকে, তাহলে আপনি যে কথাটা বলছিলেন এই সমস্যার সমাধান আমরা দ্রুততার সাথে করতে পারবো বলে আমি মনে। বিষয়ে একটু জানতে চাই, আমরা চিংড়ির উৎপাদনের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখি চিংড়ি রফতানির পরিমাণও কমছে, যদিও একটি অন্য দপ্তরের কাজ। সেই রফতানি কমার সঙ্গে উৎপাদনের যে সম্পর্কটা রয়েছে, সেটিকে আপনারা কীভাবে দেখছেন, বা রফতানি বাড়ানো যায় কিনা, এটি নিয়ে আপনাদের কী ভাবনা আছে? আসলে রপ্তানি যদি আমরা দেখি 24-25 অর্থ বছরের তুলনায় কিন্তু 25-26 অর্থ বছরে কিন্তু এক্সপোর্ট আমাদের বৃদ্ধি পেয়েছে খুলনা ডিভিশন থেকে। বৃদ্ধিটার পরিমাণ 4061.8 মেট্রিক টন কিন্তু বৃদ্ধি হয়েছে, যার বাজার মূল্য প্রায় 985 কোটি টাকা। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে চিংড়ির প্রোডাকশানটা হচ্ছে এখন, তার 80% কিন্তু ডোমেস্টিক মার্কেটে চলে যাচ্ছে। তো আমার মনে হয় এখানে কাজ করার সুযোগ আছে যে আমরা 80% কেন ডোমেস্টিক মার্কেটে যাচ্ছে, এর একটা মেজর পোর্শন যদি আমাদের এক্সপোর্ট মার্কেটে আমরা যদি এটাকে করতে পারি, হয়তো কোনো ল্যাকিংস আছে আমাদের, সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এক্সপোর্টের পরিমাণ কিন্তু বাড়বে। ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটি শুনছিলাম যে বেশ কিছু পদক্ষেপের কথা আসলে মৎস্য অধিদপ্তর বলছে, এবং তারা আসলে প্রত্যাশা করছেন এই নতুন যে একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, এটি সহ তাদের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো নেওয়া হলে আসলে চিংড়ির উৎপাদন আবারও বৃদ্ধি করা সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল
খুলনা থেকে চিংড়ির উৎপাদন রপ্তানি নিয়ে আলোচনার সবশেষ। খুলনা থেকে সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে ছিলেন একজন অতিথি। গত এক মাসে মেহেরপুর সীমান্ত দিয়ে 7 বার বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। সীমান্ত সংলগ্ন ক্ষেতে পাটসহ উঁচু আকৃতির ফসল চাষের কারণে অবৈধ যাতায়াত বন্ধ করা যাচ্ছে না বলে জানায় এলাকাবাসী। তবে উঁচু ফসল চাষে নিরুৎসাহিত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিজিবি। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। সম্প্রতি মেহেরপুর সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। তবে পুশইন অথবা যে কোনো অবৈধ পারাপারের সবচেয়ে বড় সাহায্য করছে সীমান্ত সংলগ্ন ক্ষেতের ফসল। কেননা বেশিরভাগ এলাকায় উঁচু আকৃতির ফসল চাষ হয়, যার অধিকাংশই পাট। এ কারণে একদিকে যেমন বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত ভালোভাবে দেখা যায় না, অন্যদিকে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করলে তাকেও দেখা যায় না। ভারতের একচটিয়া পাট চাষ করার কারণে অত্যন্ত জঙ্গল হয়ে থাকে, এই জন্য সীমান্ত একটু ঝুঁকি থাকে। পাট না বুনে পটল করুক, ধান করুক, ছোট ক্ষেত করুক, কচু টচু করুক, এগুলো করলে আমাদের সুবিধা হবে, লোক দেখতে পাওয়া যাবে আসলে। সীমান্তবর্তী এলাকায় উঁচু ফসলের চাষ ঠেকাতে প্রণোদনা কার্যক্রম বৃদ্ধি করার পরিকল্পনার কথা বলছে কৃষি বিভাগ। বর্ডার এলাকায় যে সমস্ত কৃষক আছে তাদেরকে নিয়ে আলাদা করে গ্রুপ করে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার কাজ করছি, যাতে তারা এই বর্ডার সীমানা এলাকায় 300 ফিটের মধ্যে 3 ফিটের অধিক কোনো ফসল আবাদ না করে। এই প্রবলেমটা সমাধান করার জন্য স্থানীয়দের যতভাবে উদ্বুদ্ধ করা যায় ওইটা আমরা করব। বিজিবির তথ্য মতে গত এক মাসে জেলার সীমান্ত দিয়ে 43 জনকে মোট 7 বার অবৈধ অনুপ্রবেশে বাধা দিয়েছে বিজিবি। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে একের পর এক সাফল্য। বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর 3 সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র ও গুলি জমা, জিম্মি এক জেলেকে মুক্তি। কোস্টগার্ড জানায় সকালে 2টি দেশীয় একনালা বন্দুক, একটি দেশীয় পাইপ গান, 40 রাউন্ড তাজা কার্তুজ সহ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলামের হাতে অস্ত্র জমা দেয় ডাকাত সদস্যরা। আত্মসমর্পণকারী ডাকাত আল আমিন হোসেন বাগেরহাটের মোংলা, তৈবুর রহমান সাতক্ষীরার তালা ও মনিরুজ্জামান মামুন খুলনার কয়রার বাসিন্দা। তারা বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে দীর্ঘদিন সুন্দরবনে ডাকাতি সহ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। এর আগে গেল 21 মে অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে সুন্দরবনের আরেক কুখ্যাত ডাকাত দলের সর্দার ছোট সুমন সহ বাহিনীর 7 সদস্য। সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনী ও তার সহযোগী সহ মোট 7 জন সশস্ত্র আর অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। 17 বছর না এসেও সরকারি বেতনের প্রায় $1.5 কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে শিক্ষকদের কারসাজিতেই সরকারি টাকা উত্তোলন করেন পীযূষ কান্তি ঘোষ। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তার। মধু সরকারের ছবি আর সজীব রহমানের রিপোর্টে বিস্তারিত। তালাবদ্ধ কম্পিউটার ল্যাব, নেই বিষয়ভিত্তিক কোনো শিক্ষক। বঞ্চিত নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। কিন্তু বিস্ময়কর বিষয় হলো এই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক পদে থাকা পীযূষ কান্তি ঘোষ টানা 17 বছর বিদ্যালয়ে না এসেও সরকারি বেতন ভাতা পেয়েছেন নিয়মিত। 2006 সালে বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হিসেবে যোগ দেন পীযূষ কান্তি ঘোষ। অভিযোগ 2009 সালের পর আর বিদ্যালয়ে আসেননি, অথচ এমপিওভুক্ত শিক্ষক হিসেবে 17 বছর ধরে সরকারি বেতন ভাতার প্রায় $1.5 কোটি টাকা তার ব্যাংক হিসাবে জমা হয়েছে। 2006 সালে ঢুকছিলাম, ঢোকার পরে 3 বছর থাকার পরে জানলাম যে ওখানে ওই মহিলা কোটা না থাকার কারণে বেতন হবে না। তখন আমি 9 সালের থেকে অনেক চলে আসছি। শিক্ষক পীযূষ কান্তি ঘোষের ব্যাংক হিসাবে সূত্র ধরে অনুসন্ধানে নামে
সময় সংবাদ। পীযূষকান্তির বেতন উত্তোলনের কাণ্ডে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার বসু পরবর্তীকালে অনন্ত কুমার বিশ্বাস, তুষারকান্তি ঘোষ, গোলকচন্দ্র বিশ্বাসের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। বর্তমানে প্রধান শিক্ষক ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায় চাপাচ্ছেন একে অপরের বিরুদ্ধে। ইএফটিতে যখন বেতন চালু হয় তারটা আমি হার্ড কপিতে করে নাই এবং অন্য মাধ্যম দিয়ে হয়তো আমাদের প্রধান শিক্ষক অন্য কারো মাধ্যম দিয়ে পাসওয়ার্ড যেভাবে নিয়ে হয়তো তিনি ঢোকান না, তাহলে এখানে দায়ভার তো আপনার, আমার উপর। হ্যাঁ, এই গোলকচন্দ্র বিশ্বাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে উনি আবার বেতন 24 নভেম্বরের 24 থেকে 24 সালের নভেম্বর থেকে উনি আবার এই বেতন চালু করেন। এই যে তার প্রপার ডকুমেন্টস, এবং উনি পরপর 3 তাকে আবার সাময়িক সাসপেন্ড করায়ও এই বেতন উনি ঢুকায় যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমি এসে তার বেতন 3 মাস ঢুকাইছি। এদিকে অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তা। ঘটনা কিছুটা সত্যতা পেয়েছে, আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি এবং আশা করি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। সংঘবদ্ধ চক্রের মাধ্যমেই এই টাকাগুলো উত্তোলিত হয়েছে। তো আমি আশা করব যে খুব দ্রুত একটি তদন্ত কমিটি করে যে ব্যবস্থাটি হয় সেটি আমি ব্যবস্থা নেব। 1984 সালে প্রতিষ্ঠিত দত্ত মাধ্যমিক বিদ্যালয়টি পরের বছরই এমপিওভুক্ত হয়। বর্তমানে এখানে প্রায় 401 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সময় সংবাদ, নড়াইল। বিভাগীয় সময় আরও থাকছে। 5 বছর ধরে বন্ধ ঝিনাইদহ পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ। বেসমেন্টে জমে থাকা পানিতে মাছ নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। দ্রুত শেষ করার দাবি ব্যবসায়ীদের। বাগেরহাটে দেখা দিয়েছে ডেঙ্গির প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্ত রোগীরা। হাসপাতালে শয্যা না থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে নানা রোগীদের। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন 36 জন গত 2 মাসে হাসপাতালের চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এবং বাড়ি ফিরেছেন 300 ডেঙ্গি আক্রান্ত রোগী। বর্ষা মৌসুমে ডেঙ্গির প্রকোপ তুলনামূলকভাবে বেশি থাকায় রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আইনি জটিলতায় 5.5 বছরেও বেশি সময় ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে ঝিনাইদহ পৌর সুপার মার্কেটের। নির্মাণাধীন বেসমেন্টে জমে থাকা পানিতে চলছে মাছ চাষ। আর দীর্ঘদিন অব্যবহৃত থাকায় লোহার রডে ধরেছে মরিচা, নষ্ট হচ্ছে মূল্যবান নির্মাণ সামগ্রী। স্থানীয়রা বলছেন মার্কেটের নির্মাণ শেষ হলে গতিশীল হবে জেলার অর্থনীতি। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। বন্ধ আছে ভবনের নির্মাণ কাজ। এরই মধ্যে বেসমেন্টে তৈরি হয়েছে জলাশয়। 2019 সালে ঝিনাইদহ শহরে শুরু হয় 6 তলা বিশিষ্ট পৌর সুপারমার্কেটের নির্মাণ কাজ। তবে আগে ওই স্থানে পার্ক থাকায় পরিবেশবাদী সংগঠন বেলা রিটের প্রেক্ষিতে ভবন নির্মাণের উপর নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত। এর ফলে 2020 সালের 6 সেপ্টেম্বরের পর থেকে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এদিকে ভবনটিতে জলাশয় তৈরি হওয়ায় মাছ ছেড়েছেন অনেকে। খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। স্থানীয়রা বলছেন মার্কেটের নির্মাণ শেষ হলে গতিশীল হবে জেলার অর্থনীতি। দেয়াল তুলে দিয়েছে, এগুলো তো কোনো কাজে লাগছে না। ভিতরে পানি জমেছে, জমে মশা তৈরি হচ্ছে এখান থেকে। বহুত টাকা ওর মধ্যে তো পুঁতে পড়ে আছে, মানে 100 কোটি টাকা। আমরা চাচ্ছি যে এই মার্কেটটা পুনরায় কার্যক্রম চালু করা হোক। পৌর কর্তৃপক্ষ বলছে বিষয়টি নতুন করে আদালতে উপস্থাপন করার জন্য আইনজীবীর সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহামান্য হাইকোর্টে আমরা আইনগতভাবে এটা আবার উপস্থাপনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের আইনজীবীর সাথে কথা বলেছি। 67 শতক জমির উপর মার্কেটের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 20 কোটি টাকা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বিভাগীয় সময় আরও থাকছে। বাগেরহাটে 185টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই পাকা ভবন। শ্রেণীকক্ষ সংকট চরমে। ঝুঁকিপূর্ণ হওয়ায় সাতক্ষীরায় খোলা আকাশের নিচে পাঠদান। চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আলমডাঙ্গা উপজেলার তমালতলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে স্থানীয় পলানের সঙ্গে প্রতিবেশী মজিবর ও আকবর সহ কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে প্রতিপক্ষের লোকজন পলানের উপর হামলা করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে থেকে কিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নানা সংকটে হচ্ছেন হয়রানি ও বিড়ম্বনার শিকার। তবে নতুন অর্থ বছরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে ওষুধের সংকট দূর হওয়ার আশা হাসপাতাল কর্তৃপক্ষের। মাহফুজ মামুনের তথ্য, আনিসুর রহমানের ছবিতে রিপোর্ট।
জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চরম ওষুধ সংকট। রোগীদের প্রয়োজনীয় ঔষধ বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতাল থেকে নামমাত্র প্যারাসিটামল, ক্যালসিয়াম, হিস্টাসিন ও ওআরএস সহ কয়েকটি পদের ওষুধ দেয়া হচ্ছে। এমন পরিস্থিতি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এতে চরম ভোগান্তিতে রোগীরা। তারা বলছেন চিকিৎসক লিখলেও প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে না। 15-20টা ওষুধ লিখছে, তো ওষুধ লেখার পরে এই 2টা ওষুধ ধরা দিচ্ছে, বাকি ওষুধ বলছে কিনে নিতে হবে। এটা তুলে পুনতে যদি কিনতে হয়, সিরিঞ্জ কিনতে হয়, তাহলে হসপিটালের অবস্থা কোথায় যায় দাঁড়িয়ে আছে। নিজের হাতে সব কিনে নিয়ে আসছি, কোনো মানে এখান থেকে যেটা খালি জ্বরে বড়ে সারা কোনো কিছু দিচ্ছে না। পয়সা করি নাই বলি তো আমরা সরকারি হাসপাতালে আসি। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতে চাই, দ্রুত এই যে সংকট, ওষুধের সংকট, সেগুলো সমাধান করবে, পাশাপাশি যে সাধারণ মানুষের সেবাটা সে নিশ্চিত করে যেন সেটা ব্যবস্থা করে। হাসপাতালে ওষুধ সহ প্রয়োজনীয় উপকরণ কেনার জন্য প্রায় 12 কোটি টাকা বরাদ্দ পায় 2025-26 অর্থ বছরে। তবে চলতি বছরের মে মাস থেকে ওষুধ সংকট দেখা দিয়েছে। নতুন অর্থ বছরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওষুধ ক্রয় শুরু হবে। এতে 2 মাসেরও বেশি সময় লাগতে পারে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম, কিন্তু অতিরিক্ত বরাদ্দ আমরা কিছু পাইনি, যার দরুন কিছু কিছু জিনিসের এখন একটু সংকট আছে। বরাদ্দ পাওয়া টাকার 75 ভাগ সরকারি প্রতিষ্ঠান ও 25 ভাগ ওষুধ ক্রয় করতে হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বাগেরহাটে 185টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই পাকা ভবন। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিশুদের পাঠদান। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ভবনের তালিকা প্রস্তুত করে শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। দূর থেকে দেখে মনে হচ্ছে এটি কোনো গোয়াল ঘর, তবে কাছে গেলেই দেখা যায় গোলপাতা ছাউনির নিচে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। গত 3 বছর ধরে এভাবেই বাগেরহাটের মোড়লগঞ্জের পশ্চিম তেলিগাতি প্রাথমিক বিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের ক্লাস। বিদ্যালয়টির শিক্ষকরা জানান 2022 সালে পাকা ভবনটির নিলামে অপসারণের পর শিক্ষকরা নিজেদের পকেটের টাকা দিয়ে ঘরটি নির্মাণ করেন। একই কক্ষে চলে 3টি ক্লাসের পাঠদান। এতে বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষকদের। এছাড়া বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় ক্লাস। উপর থেকে ঝরঝর করে পানি পড়ে, আমরা কিভাবে ক্লাস করব? ক্লাসে আমাদের বেঞ্চে পানি পড়ে, তখন আমরা ক্লাস করতে পারি না। রাস্তায় যাবার সময় কত বিদ্যালয় দেখি, কত বড় বড় ভবন দেখি, আমাদেরও ইচ্ছা করে অমন ভবনে পড়াশোনা করতে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে, তবে 3 বছরে কেউই তোয়াক্কা করেনি। অবকাঠামো সংকট ও পাঠদানে ব্যাহত হওয়ার বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়টি খুবই জরাজীর্ণ। এখানে বৃষ্টি হলে উপর থেকে পানি পড়ে, 2 পাশ থেকে পানি পড়ে এবং ছেলে মেয়েদের নিয়ে আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে। আমি যতটুকু রেকর্ড দেখেছি আর কি, এখানে এই ইউনিয়নের মধ্যে স্কুল ফার্স্ট হয়েছে বৃত্তিতে, আর এখন সেই স্কুলে এখন স্টুডেন্ট আসে না, কারণ ভবন না থাকার কারণে কম বেশি শিক্ষণ পরিবেশটা বিনষ্ট হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করে শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই প্রস্তাবগুলো ইতিপূর্বে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট প্রেরণ করেছি, তো এগুলো আশা করি যে খুব শীঘ্রই হয়তো পর্যায়ক্রমে এটার অনুমোদন মিলবে। বাগেরহাটে 1162টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 185টি বিদ্যালয়ই এমন ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, বাগেরহাট। সাতক্ষীরার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ দশায় ভোগান্তির শেষ নেই শিক্ষার্থীদের। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের বাইরে খোলা আকাশে অস্থায়ীভাবে বেঞ্চ বসিয়ে চলছে পাঠদান। দ্রুত সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের। সংস্কারের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা কর্মকর্তা। মমতাজ আহমেদ বাপির তথ্য, সাগর হোসেনের তোলা ছবিতে রিপোর্ট। বিদ্যালয়ের বিভিন্ন অংশে ফাটল, খসে পড়েছে পলেস্তরা। সাতক্ষীরা তালা উপজেলার গুরন গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা। পিলারের বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত 1.5 মাসে অন্তত 3 বার প্লাস্টার খসে পড়ে 2 শিক্ষার্থী আহত হয়েছে। এরপর থেকে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ঢুকতে চায় না। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ভবনটি খসে খসে পড়ছে, এর জন্য আমরা বাইরে গাছগাছালির নিচে ক্লাস করছি। আর বর্ষা হলে আমরা ক্লাস করতে পারি না, আর আমাদের স্কুল বন্ধ হয়ে যায়। তবে সেখানেও রয়েছে বিপত্তি। রোদ বৃষ্টিতে ব্যাহত হয় পাঠদান কার্যক্রম। প্রচন্ড গরমে রোদ বৃষ্টিতে এখানে ক্লাস নেওয়া খুব একটা সংকটময়। আমরা আমাদের পাঠদান যথাযথ করতে পারছি না। আগে আমাদের একটা অস্থায়ী ভবন, তারপরে সঙ্গে সঙ্গে একটা স্থায়ী ভবন দ্রুত নির্মাণে আমরা এই শিক্ষা বান্ধব সরকারের কাছে আমরা আবেদন করছি।
বিদ্যালয়টি দ্রুত সংস্কারের জন্য শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় কর্মকর্তা। ডিবি 5 থেকে হয়তো এখানে নতুন ভবন হবে, আর আপাতত এডুকেশন এন্ড এমার্জেন্সি খাত থেকে বরাদ্দ পেলে সেখানে আমরা অস্থায়ী একটি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। জেলা শিক্ষা অফিসের তথ্য মতে সাতক্ষীরায় 1095টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 308টি জরাজীর্ণ, এর মধ্যে 50টি ভবন পাঠদানের অযোগ্য। সময় সংবাদ, সাতক্ষীরা। সময় আরও একবার, বাসাবাড়ি থেকে সংগ্রহ করা আবর্জনা ফেলা হচ্ছে সড়কের পাশে, এমন বর্জ্য অব্যবস্থাপনায় ভোগান্তিতে কুষ্টিয়া পৌরসভার বাসিন্দারা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু, এতে ক্ষুব্ধ পৌরবাসী। তবে শিগগিরই বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনার আশ্বাস কর্তৃপক্ষের। বাবুল হোসেনের ছবিতে এস.এম. রাশেদের রিপোর্ট। দুর্গন্ধে অনেক সড়কে নাক ঢেকে চলতে হয় পথচারীদের। কুষ্টিয়া পৌরসভায় নেই বর্জ্য ব্যবস্থাপনা। পৌরবাসীর অভিযোগ, বাসাবাড়ি থেকে সংগৃহীত আবর্জনা ফেলা হয় সড়কের পাশে। দুর্গন্ধের পাশাপাশি সেসব স্থান থেকে ছড়াচ্ছে বিভিন্ন রোগের জীবাণু ও কীটপতঙ্গ। এতে জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে ক্ষুব্ধ বাসিন্দারা। পৌরসভার যে রাস্তাতে যত্র ময়লা পড়ে থাকে, এই ময়লা পচা আবর্জনা গন্ধ হয়। অনেক বাড়ির থেকে ময়লা ফেলে এবং এটা একটা ডাস্টবিনের মতো অবস্থা। গাড়িগুলো এসে এই ময়লাগুলো তুলে নিয়ে যেত, তারাও ঠিক মতো আসে না, যার কারণে এগুলো পচে দুর্গন্ধ সৃষ্টি হয়। যদি তাদের ট্রলি গাড়ি এই সমস্ত জায়গায় রাত্রে এসে স্থাপন করে দেয়, সকালবেলা সেই গাড়িগুলো টেনে নিয়ে চলে গেলে পরে এই বর্জ্য একবারে অপসারণ হয়ে চলে যেতে পারে। বিভিন্ন ধরনের রোগ জীবাণু, তাছাড়া মশা মাছি এগুলো সৃষ্টি হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, পৌরবাসীর আপত্তির কারণে শহরের বিভিন্ন সেকেন্ডারি ডাম্পিং আবর্জনা জমা করা যাচ্ছে না। তবে শীঘ্রই বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তন আনার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এসটিএস না থাকার কারণে আমাদের ময়লাগুলো এখন পৌরসভা চত্বরের ভিতরে আমরা ফেলছি। পৌরসভা চত্বরের ভিতর ফেলে সেখান থেকে এই ভাগাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা অবহিত এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টা চালানোর ফলশ্রুতিতে আশা করি হয়তো কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো ফল পাবো। আমাদের যে ভ্যানগুলোর অর্ডার দেওয়া হয়েছে সেটাও টেন্ডার প্রক্রিয়াধীন, হয়তো 1-2 মাসের ভিতরে পেয়ে যাব। এই পেয়ে গেলে অবস্থার কিছুটা উন্নতি হবে বলে আশা করি। কর্তৃপক্ষের তথ্য মতে কুষ্টিয়া পৌরসভায় প্রতিদিন প্রায় 50 টন বর্জ্য ডাম্পিং করা হয়। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। সময় আরও একবার, সংরক্ষণের অভাবে হারাতে বসেছে খুলনার উপকূলীয় এলাকায় বসবাসরত মুন্ডা সম্প্রদায়ের মাতৃভাষা। লিখিত বা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত না থাকায় শিশুরা শিখতেও পারছে না। ভাষা রক্ষায় আলাদা শিক্ষা ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে মুন্ডাদের নিজস্ব ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। মায়ের ভাষা বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব সত্তার অবিচ্ছেদ্য অংশ। আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীরও রয়েছে স্বতন্ত্র ভাষা। তেমনি খুলনার উপকূলীয় এলাকায় বসবাসরত মুন্ডা জনগোষ্ঠীর ভাষা মুন্ডারি। তবে স্থানীয়দের কাছে কোনো লিখিত রূপ না থাকায় হারিয়ে গেছে বর্ণমালা। মুখে মুখে প্রচলিত কথ্য ভাষাও এখন বিলুপ্তির পথে। খুলনার কয়রা উপজেলার 3টি ইউনিয়নের কয়েকটি গ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠী মুন্ডা সম্প্রদায়ের হাজার খানেক মানুষের বাস। এসব এলাকার বাসিন্দারা বলছেন, সংরক্ষণের অভাবে হারাতে বসেছে তাদের মাতৃভাষা। অলিখিত এবং বিদ্যালয়ে সুযোগ না থাকায় শিশুরা শিখতেও পারছে না এ ভাষা। তাই ভাষা রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ সহ পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি তাদের। ভাষা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ জরুরি বলছেন মুন্ডারি শিশুদের হাতেখড়ি দেওয়া শিক্ষকরাও। আমাদের যে বাচ্চারা এরা কিন্তু বাংলা ভাষায় শিখতেছে, আমাদের ভাষাটা হারিয়ে যাচ্ছে। আমাদের ভাষা আছে কিন্তু ভাষা এখন পরিস্থিতি এটা ভুলেই গেছে সবাই। আমাদের ভাষায় কোনো বই নেই, আমরা লিখতেও পারি না, পড়তেও পারি না। আমাদের বাংলা ভাষা যাদের লিখিত আছে কখনো হারাচ্ছে না, কিন্তু এদের ভাষাটা আস্তে আস্তে হারিয়ে যাবে। এই ভাষা থাকবে না, একসময় বিলীন হয়ে যাবে। সম্প্রতি খুলনায় দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকা পরিদর্শন করে সরকারের একটি প্রতিনিধি দল। এই সময় মুন্ডা সম্প্রদায় ভাষা রক্ষার দাবি জানান তাদের কাছেও। আমিও তাদের এই দাবিটা আমার নিজেরও দাবি, এবং কিভাবে এটাকে ফর্মুলেট করা যায় সেটা করার জন্য আমি ব্যক্তিগতভাবে কাজ করব। অস্ট্রো এশীয় ভাষার অন্তর্ভুক্ত মুন্ডারি ভাষাকে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বিপন্ন তালিকাভুক্ত ভাষা হিসেবে চিহ্নিত করেছে। একটা কোনো হানিকে ভাষাও হেরায় যাতে আর हमने জিনিসপত্র কোনো নি পাইলা। মুন্ডা সম্প্রদায়ের এই বাসিন্দারা বলছিলেন তাদের দুঃখের কথা। এমনকি তাদের সবচেয়ে বড় আফসোসের জায়গা, মাতৃ যে ভাষা তাদের ছিল সেই ভাষাটিও লিখিত না থাকার কারণে হারিয়ে যেতে বসেছে। মুন্ডা সম্প্রদায়ের দাবি, যে কোনো মূল্যে যেন রক্ষা করা হয় তাদের মায়ের ভাষা। খুলনার কয়রা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।
বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চিংড়ির মানসম্মত পোনা ও খাবার সংকটে খুলনা অঞ্চল, কমছে গলদা বাগদার উৎপাদন, লোকসানে চাষিরা, সঠিক প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ দাবি। মেহেরপুর সীমান্তে 1 মাসে 7 বার পুশিনের চেষ্টা বিএসএফ এর, উঁচু ফসলের কারণে দেখা যায় না অবৈধ যাতায়াত, ছোট আকারের ফসল চাষের পরামর্শ। এবং সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে একের পর এক সাফল্য, বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর 3 সদস্যের আত্মসমর্পণ, অস্ত্রগুলি জমা, জিম্মি 1 জেলেকে মুক্তি। এই ছিল বিভাগীয় সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।